2025 শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকর ক্লাস হয়েছে মাত্র 100 দিনের মতো। ফলে শিক্ষার্থীরা মারাত্মক শিখন ঘাটতিতে পড়ছে। শিক্ষাবিদরা সতর্ক করছেন, এই প্রবণতা চললে ভবিষ্যৎ জনশক্তি অদক্ষ এবং অযোগ্য হবে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসান আদিব। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি বলছিলাম যে বছরে মাত্র 100 দিনের মতো ক্লাস হয়েছে শিক্ষার্থীদের, এবং এটি কিন্তু একটি ভয়াবহ সংকট আমরা বলতে পারি। এক্ষেত্রে সরকারি ছুটি, শিক্ষক আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ নাকি মূল ব্যবস্থাপনাগত ব্যর্থতা, কোনটি কারণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, আমাদের দেশের যে প্রেক্ষাপট, তাতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা সরকারি ছুটির যে ব্যাপারটি, এটি আসলে এড়ানো সম্ভব নয়। কারণ সব ক্ষেত্রেই কিন্তু সরকারি ছুটি এখন শুক্র এবং শনিবার দুদিন, অর্থাৎ এই দুদিন সাপ্তাহিক ছুটি তাদেরকে দিতে হবে। পাশাপাশি বছরে একটি শিক্ষকদের ছুটি থাকে, সেটি ৭৬ দিনের মতো। ফলে এই দুটি বিষয়কে অ্যাভয়েড করে আমরা যদি বলি যে শিক্ষকদের আন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য যে সামষ্টিক ব্যাপার, এখানে ব্যবস্থাপনার যে ঘাটতি সেটি তো আছেই, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমাদের এখানকার যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামে ক্লাস কিভাবে হচ্ছে এবং ক্লাস হওয়ার ধরনটা কেমন, সেটির উপর ডিপেন্ড করে। আমাদের এখন যে কারিকুলাম, অর্থাৎ 2012 সালের যে রূপরেখা অনুযায়ী যে কারিকুলাম এখন চলমান সৃজনশীল, সেটিতে আসলে কমপক্ষে 180 দিন ক্লাস হওয়ার কথা বছরে। সেটি হলে এই শিখন ঘাটতিটা কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু এখন চলতি বছর বলা যায় খুবই ভয়াবহ অবস্থা। প্রাথমিক, মাধ্যমিক, সরকারি মাধ্যমিক, যেখানেই বলেন না কেন, সব জায়গায় প্রায় একই দশা। এবং এটির মূল কারণ আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু দেশে বিভিন্ন ধরনের আন্দোলন, দাবি দেওয়ার আন্দোলন হচ্ছে। শিক্ষকরা প্রকৃত অর্থে বঞ্চিত। তাদের যে ধরনের বেতন বা ভাতা পাওয়ার কথা, সেটি কিন্তু আসলে তারা পাচ্ছে না। এই জায়গা থেকে তাদের প্রতি শিক্ষাবিদ থেকে শুরু করে সবাই নমনীয়, কিন্তু শিক্ষকদের এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে এবং ব্যাপকভাবে শিখন ঘাটতি তৈরি হচ্ছে। এখন আপনি যদি বলেন যে এখানে ব্যবস্থাপনাগত কি ধরনের ত্রুটি আছে, ব্যবস্থাপনাগত ত্রুটি এরকম যে শিক্ষকরা যখন কোনো আন্দোলন বা কোনো দাবি নিয়ে রাস্তায় আসছে, তখন তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক যোগাযোগ করা হচ্ছে না। তাদেরকে দাবি বাস্তবায়নের যে একটি রূপরেখা, একবারে হয়তোবা শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব নয়। দেখা গেল প্রায় 3.5 লাখ প্রাথমিকের শিক্ষক এখন আন্দোলন করছে, আপনি জানেন। তাদের এই দাবি যদি পূরণ করতে হয়, তাহলে সরকারের জন্য বছরে প্রায় 2-3 থেকে 3 হাজার কোটি টাকার খরচ বেড়ে যাবে। এক্ষেত্রে সরকারের পক্ষে এক ধাপে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। ফলে সরকারের যে ব্যবস্থাপনাগত ত্রুটির কথা যদি আমরা বলি, তাহলে শিক্ষকদের আন্দোলন থেকে ফিরিয়ে ক্লাসমুখী করার যে প্রক্রিয়া, সেখানে তাদের দুর্বলতা রয়েছে। একদমই। আদিপ, আপনি শিক্ষকদের আন্দোলনের কথা বলছিলেন। তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলন, সেটি যৌক্তিক হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে এটি একটি ব্যাপক ভূমিকা রাখছে, একটা অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। এবং আমি যদি একটু যুক্ত করি যে শিক্ষার্থীরা 3 সপ্তাহে কিন্তু বই পাচ্ছে না, 3 সপ্তাহের একটি বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে শেখার কতটা ঘাটতি পড়ছে? শিক্ষকদের আন্দোলনের যেটি আগেই আমি বলছিলাম, যে শিক্ষকদের আন্দোলন যে বেতন ভাতার দাবিতে, সেটি যদি আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনা করি, তাহলে দেখা যাবে বাংলাদেশের শিক্ষকরা আসলে বেতন ভাতার দিক থেকে খুবই নিচের স্তরে আছে। এবং সেক্ষেত্রে তাদের যে জীবন মান, আমাদের বাংলাদেশে এখন যে স্বাভাবিক জীবন যাপন করতে কিংবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটি এই বাজারে আসলে পরিবার নিয়ে চলতে হলে যে ধরনের বেতন বা আর্থিক সক্ষমতা থাকা দরকার, সেটি শিক্ষকদের নেই। যার কারণে শিক্ষকরা কিন্তু এর আগে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও সেই সময় বিভিন্নভাবে শিক্ষকদের আন্দোলন দমন করা হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু সবাই আন্দোলনে নেমেছেন, এজন্য শিক্ষকরাও সেই আন্দোলনের সারি দীর্ঘ করেছে। আপনি যেটি বললেন যে আসলে শিক্ষার্থীরা বলি হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদেরকেও আমরা অনেক জায়গায় দেখেছি শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে অংশ নিতে। এখানে শিক্ষার্থীরাও মনে করছেন কিংবা অভিভাবকরাও মনে করেন যে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো খুবই জরুরি। ফলে শিক্ষকদের এই আন্দোলনে শিক্ষার্থীদের বলি হচ্ছে। সরাসরি আমরা যদি এটি না বলে বলি যে আসলে রাষ্ট্রের উচিত শিক্ষকদের মান মর্যাদা এবং বেতন বৈষম্যের যে শিকার, সেটি খুব দ্রুত নিরসন করা। আরেকটি বিষয় আপনি বললেন যে বই পেতে যে দেরি হওয়ার কারণটি, এটি আসলে সরকার 2010 সাল থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্য বই দিচ্ছে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এ পর্যন্ত এই 15 বছরে কখনোই শিক্ষার্থীদেরকে বিনামূল্যের যে পাঠ্য বই, সেটি বছরের প্রথম মাসে কিংবা বছরের প্রথম অর্ধেই অনেক সময় দিয়ে শেষ করতে পারে না। কখনো হয়তো বা শিক্ষার্থীরা জানুয়ারি মাসে 1টি বা 2টি বই পায়, কখনো অনেক শিক্ষার্থী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বইই পাচ্ছে না। ফলে তারা স্কুলে যাচ্ছে, হাজিরা হচ্ছে, কিন্তু
ক্লাস হচ্ছে না, অর্থাৎ তাদের যে পড়াশোনা বা শেখার যে বিষয়টি সেটি হচ্ছে না। এক্ষেত্রে বই দেওয়ার যে বিলম্ব, এটি সরকারের একটি স্পষ্ট ব্যর্থতা। আমরা 15 বছর ধরে এই ব্যর্থতা দেখছি। ফলে শিক্ষণ ঘাটতির ক্ষেত্রে এই বই না পাওয়া একটি বড় কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একদমই তাই। এবং আদিব, শিক্ষা জীবন শেষ করে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে পদার্পণ করে। এক্ষেত্রে এই যে ধারাবাহিক শিক্ষা ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, সেটি তাদের কর্মজীবনে কেমন ভয়ঙ্কর প্রভাব ফেলবে এবং এটি রাষ্ট্র এবং অর্থনীতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? আসলে শিক্ষার্থীদের যে শিক্ষণের ব্যাপারটি, সেটি কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কারণ একজন শিক্ষার্থী যা শিখবে, যেভাবে সে দক্ষ হয়ে বেড়ে উঠবে, সে কিন্তু কর্মজীবনে গিয়ে সেটি একটা ফিডব্যাক বা রাষ্ট্রকে সেই ধরনের সেবা দিবে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, তাহলে আমাদের বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্নাতক পাশ একজন তরুণকে, স্নাতক পাশের একটি ডিগ্রিকে সিঙ্গাপুর কিংবা উন্নত দেশগুলোতে হায়ার সেকেন্ডারি কিংবা সর্বোচ্চ সেকেন্ডারি পাসও কোথাও কোথাও বলা হচ্ছে। অর্থাৎ মাধ্যমিক শেষ করার মতো একটি মান বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিধারীদেরকে দেখানো হচ্ছে। এবং যারা মাস্টার্স ডিগ্রি শেষ করে এখান থেকে সেই দেশে যাচ্ছে কোনো পিএইচডি করার জন্য কিংবা উচ্চশিক্ষা নেওয়ার জন্য, সেখানে গিয়ে কিন্তু তাদেরকে আবার স্নাতক বা স্নাতকোত্তরের মতো একটি কোর্স করতে হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার মানে যে একটা ভয়াবহ তলানিতে যাওয়া, সেটি আসলে এই শিক্ষণ ঘাটতির কারণে এবং আমাদের কারিকুলামের দুর্বলতার কারণে, যে আমরা শিক্ষার্থীদেরকে কি শেখাচ্ছি, কিভাবে শেখাচ্ছি এবং কতটা শেখাচ্ছি, এই সব জায়গায় আসলে ঘাটতি আছে, যার ফলে শিক্ষিত অদক্ষ জনশক্তি তৈরি হচ্ছে বাংলাদেশে। সবার নামের পাশে বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আসলে তারা কর্মক্ষেত্রে গিয়ে যে ধরনের ফিডব্যাক দেওয়া দরকার বা যে সার্ভিস দেওয়া দরকার, সেটি আসলে দিতে পারছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সাদিক হাসানের সাথে এ নিয়ে গতকালই কথা বলছিলাম। তখন উনি আসলে এটি নিয়ে ওনার যে গবেষণাগুলো, সেগুলোর বিভিন্ন দিক আমাকে জানাচ্ছিলেন। সেটি শোনার পর কিন্তু আসলে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমাদের দেশের জনশক্তির মান আসলে কতটা তলানিতে। ওনার ভাষ্য মতে যে যদি শিক্ষণ ঘাটতি নিয়ে কোনো শিক্ষার্থী বেড়ে ওঠে, তাহলে ওনার ভাষ্য মতে প্রাথমিক বিদ্যালয়ে যদি গণিত এবং ইংরেজিতে কোনো শিক্ষার্থী দুর্বলতা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে যায়, তাহলে মাধ্যমিক বিদ্যালয়ে সে সেই সাবজেক্টটি যেখানে তার দুর্বলতা আছে, সেটিকে ওভারকাম করার চাইতে অনেক ক্ষেত্রে লুকিয়ে, অর্থাৎ কতটা সেটাকে কোনো রকমে পাশ করে এসএসসি বা এইচএসসি পার পাওয়া যায়, সেটির উপরে সেই শিক্ষার্থীদের ফোকাস বেশি থাকে। ফলে শিক্ষার্থীদের যারা প্রাথমিকে ঘাটতি নিয়ে বেড়ে ওঠে, তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও এই ঘাটতিটা বয়ে নিয়ে বেড়ায়। এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু আরও এক্ষেত্রে সুযোগ অবারিত। সেখানে কিন্তু সিলেবাস থাকে, সব কিছুই থাকে, কিন্তু শিক্ষার্থীরা যদি মনে করে যে আমি আসলে টোটাল সিলেবাসে টাচ না করে কোনো রকমে একেবারে চিহ্নিত কিছু প্রশ্ন বা অধ্যায় পড়ে পরীক্ষা দিয়ে কোনো মতে সিজিপিএ 3 বা 3.5 বা 3.25 এরকম একটি মোটামুটি মানের রেজাল্ট নিয়ে বের হয়ে কর্মজীবনে প্রবেশের আগ্রহ দেখাবে, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব। এবং সেটি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ঘটছে। এই যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যেক স্তরে শিক্ষণ ঘাটতি, এটির ফলে কিন্তু একজন ফ্রেশ গ্রাজুয়েট বের হয়ে যে কোনো কর্মক্ষেত্রে প্রবেশের পর সে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না, কাজের ক্ষেত্রে সে নিজেকে মানিয়ে নিতে পারছে না, এবং তার থেকে ভালো রকম সার্ভিসও সেই প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, যেটি বলেন বেসরকারি সরকারি, তারা পাচ্ছে না। এটির একটি নেতিবাচক প্রভাব আছে। এবং রাষ্ট্রের যে অর্থনৈতিক ক্ষতি এবং একজন গ্রাজুয়েটকে দিয়ে যে ধরনের কাজ করানোর দরকার ছিল, সেটি না পাওয়ার ফলে সেখানে কিন্তু একজনের জায়গায় 3 জনকে অনেক সময় ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটি চাপ জনশক্তি নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রকে বহন করতে হচ্ছে। তো সব মিলিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞদের যে ভাষ্য, যে এভাবে যদি শিক্ষণ ঘাটতি চলতে থাকে দীর্ঘমেয়াদে, তাহলে পরবর্তীতে বাংলাদেশ যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যে কাঠামো এবং এখানে যে জনশক্তি গড়ে উঠছে, সেটি নড়বড়ে হয়ে যাবে এবং রাষ্ট্রের জন্য ভয়াবহ অশনি সংকেত হবে। একদমই তাই, খুব সুন্দর করে বলছিলেন। এবং এক্ষেত্রে আমি মনে করি যে শুরুতেই যেই শিক্ষণ ঘাটতি আমরা পাচ্ছি শিক্ষার্থীদের, সেখান থেকে কিন্তু কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়ছে। শেষ যে প্রশ্নটি করতে চাই, আপনি শিক্ষা কারিকুলামের কথা বলছিলেন, এক্ষেত্রে শিক্ষাবিদদের বাস্তবসম্মত সমাধান, যেমন ছুটি কমানো, প্রশিক্ষণ বা ক্লাসরুম মনিটরিং, এই ব্যাপারগুলোতে কোন কোন সিদ্ধান্ত আসলে নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আসলে শিক্ষাবিদরা যেটি বলছেন, সেটি আসলে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসে পাঠদান করান কারা? শিক্ষকরা। আমাদের অনেক শিক্ষক আছেন যে তারা যে
পাঠ্যক্রমে বা কারিকুলামে পড়ে এসে এখন শিক্ষকতা করাচ্ছেন, তাদের কাছে কিন্তু হঠাৎ করে আপনি একটি নতুন শিক্ষা কারিকুলাম, সেটা যদি ফিনল্যান্ড বলেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে শিক্ষা কারিকুলাম তারা চালাচ্ছে, সেটি যদি আমরা শিক্ষার্থীদের হয়তোবা মানিয়ে নিতে পারবে, কিন্তু যারা শেখাবে তারা মানিয়ে নিতে পারছে না। অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণ নেই এবং তারা যে কারিকুলামে পড়ে এসেছে সেই কারিকুলাম থেকে হঠাৎ করে অন্য কারিকুলামে তাদের যাওয়া সম্ভব নয়। এর ফলে কিন্তু আমরা আসলে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে নজর দিতে বলছেন শিক্ষাবিদরা। তবে প্রশিক্ষণের ক্ষেত্রেও আমাদের দেশে একটি বিষয় দেখা যায় যে যারা মাস্টার ট্রেনার তারা আসলে শিক্ষকদের যেভাবে প্রশিক্ষণ দেন সেখানেও কিন্তু একটা ভয়াবহ দুর্নীতি বা ফাঁকির একটি বিষয় থাকে। অর্থাৎ 5 দিনের একটি ট্রেনিং হচ্ছে, সেখানে অনেক ধরনের ব্যয় দেখানো হচ্ছে, কিন্তু আসলে সেই ট্রেনিংটা হচ্ছে না। শিক্ষাবিদরা এই জন্য বলছেন যে একেবারে প্রকৃতপক্ষে প্রপার যে ট্রেনিং, সেই ট্রেনিংটা শিক্ষকদের দেওয়া দরকার। একই সঙ্গে কারিকুলাম ধাপে ধাপে উন্নত করা দরকার। একবারে আমরা লাভ দিয়ে যাতে কারিকুলামে এমন পর্যায়ে নিয়ে না যায় যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সব পক্ষকেই মানিয়ে নিতে কষ্ট হবে। এর ফলে ধারাবাহিক যে কারিকুলামের উন্নয়ন সেটি করা দরকার, শিক্ষকদের প্রশিক্ষণ দরকার, এবং একই সঙ্গে শিক্ষকদের যে বেতন ভাতার দাবি দেওয়া নিয়ে শিক্ষকরা ক্লাসের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ রাজপথে এসে আন্দোলন করছে, সেটি রোধ করার জন্য তাদের আগামী 10 বছরে তাদের বেতন কাঠামো কেমন হবে সেটির একটি রূপরেখা আগেই সরকারের দেওয়া উচিত, যাতে শিক্ষকরা সেটিতে আশ্বস্ত থাকে এবং সেই রূপরেখা অনুযায়ী সরকারের প্রতি বছর বছর শিক্ষকদের আর্থিক সক্ষমতা বাড়ানোর কথা বলছেন। একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যে ব্যাপারটি, সেটি শিক্ষার্থীরা পুরনো যে কারিকুলাম সেই কারিকুলামের উপর অভ্যস্ত এবং অভিভাবকরা মনে করেন ওই কারিকুলামে না পড়ালে বাচ্চারা আসলে শিখছে না। কিন্তু অভিভাবকদের এক্ষেত্রে সচেতন করাতে হবে। আমরা দেখেছি 2023 সালে যে কারিকুলাম চালু করা হয়েছিল সেটি কিন্তু অভিভাবকরা মেনে নেয়নি, কারণ সেখানে পরীক্ষার পরিবর্তে হাতে কলমে শিক্ষার বিষয়টা বেশি ছিল, কিন্তু অভিভাবকরা পরীক্ষাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। এই জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সব পক্ষকেই সচেতন করতে হবে, পাশাপাশি রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সেখানে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো এবং কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে। একদমই তাই, আমাদেরও প্রত্যাশা থাকবে তাই আমরা আসলে এই সকল ঘাটতি নিয়ে প্রতিনিয়ত কথা বলছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলে আসলে পৌঁছাতে পারছি না। তবুও আমরা আশা রাখবো যে এইসব ঘাটতিগুলো পূরণ হবে। আদিব, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।